রাঙামাটির কাউখালীতে সড়ক দুর্ঘটনায় 5 জনের প্রাণহানি। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী নিহত। বিচার কাজকে রাজধানীতে কুক্ষিগত করে রেখেছে একটি মহল, বললেন আইনজীবীরা। চট্টগ্রামের হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি। সিলেটে বিজিবির অভিযান, জব্দ 3 ট্রাক ভারতীয় পণ্যের অবৈধ চালান, অধিকাংশে প্রসাধনী, আনুমানিক মূল্য 6 কোটি টাকা। গাজীপুরে বন দখল করে গড়া 56টি বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। চাঁদপুরের সড়কে 500 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। এবং মারাত্মক দূষণে অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী হারিয়েছে পানির রং। দূষণ রোধে কাজ করার দাবি পরিবেশ অধিদপ্তরের। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। এবারে জানাচ্ছি বিস্তারিত। রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যান এবং অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকালে মনারটেক আমবাগান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সহকর্মীদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শনিবার সকালে রাঙামাটি থেকে সিএনজি অটোরিকশায় 5 জন যাত্রী চট্টগ্রাম যাচ্ছিল। মহাসড়কের মনারটেক এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় ঘটনাস্থলে 3 জন যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা চালক সহ আরো 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরো 2 জনের। গুরুতর আরেকজনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ট্রাকটা এই বেদবুনিয়া বাজার থেকে প্যাসেঞ্জার নিয়ে রাউজানমুখী যাচ্ছে, আর রাউজানের ওদিক থেকে একটা পিকআপ ভ্যান, এটা সম্ভবত রানীহাট বা রাঙ্গামাটি এই পথে ছিল। কোথায় যাচ্ছে সেটা তো আমরা অবগত না। এটার সংঘর্ষ হইতে দুর্ঘটনা ঘটার মেন কারণ হচ্ছে যে ওই জায়গাটা এমনিতে হচ্ছে যে চিপা জায়গা, ভাঙা বর্ষাতে ভাঙার কারণে ওই জায়গাটা হচ্ছে যে চিপাই গেছে। এখন 2টা গাড়ি ওভারটেক করতে গেলে দুটোটা মাঝখানে চলে আসে। উদ্ধারে অংশ নেয়া ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি খুবই সরু হওয়ায় ও যানবাহনের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করলেও আটক করতে পারেনি চালককে। সিএনজিতে থাকা সিএনজি ড্রাইভার সহ মোট 5 জনের মৃত্যুবরণ হয়েছে। এর মধ্যে আমরা 5 জনের মৃত্যুর খবরটা নিশ্চিত হয়েছে। এর মধ্যে 2টা ডেড বডি এর মধ্যে রাউজান থানাধীন 2টা বেসরকারি ক্লিনিকে আছে, আর 3টা ডেড বডি আমাদের হেফাজতে আছে। আমরা পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি ডেড বডি সংক্রান্ত। এদিকে মুন্সিগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। বিচার প্রার্থীদের কল্যাণে চট্টগ্রাম আদালতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন আইনজীবীরা। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভায় সিনিয়র আইনজীবী বদরুল আনোয়ার বলেন, চট্টগ্রামে প্রায় 3 কোটি মানুষের বাস। প্রতিদিন এখানকার শত শত বিচার প্রার্থীকে উচ্চ আদালতে মামলার জন্য ঢাকায় যেতে হয়। এতে অতিরিক্ত অর্থব্যয়, হয়রানি এবং বিচার পেতে সময়ক্ষেপণ হচ্ছে। অপরদিকে হাইকোর্টে মামলা জট তৈরি হচ্ছে। তিনি আরও জানান, চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন প্রাণের দাবি হলেও একটি মহল ঢাকায় তা কুক্ষিগত করে রেখেছে। নরসিংদীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম। একদিকে যেমন দীর্ঘ হচ্ছে মামলা জট, অন্যদিকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিচার প্রার্থীদের। দুর্ভোগ কমাতে দ্রুত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবি তাদের। সহকর্মী আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। একটি টিনশেড ভবনে 4টি এজলাস, পাশে বারান্দা ও এর পাশে চলছে বিচারিক কার্যক্রম। এমন চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টিনশেড ভবনে এজলাসের সামনে। আইনজীবী ও বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্য দিয়ে চলছে বিচারিক কাজ। এজলাস সংকটে বিচার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে। বসার জন্য কয়েকটি বেঞ্চ থাকায় বেশিরভাগ মানুষকে বাহিরেই দাঁড়িয়ে থাকতে হয়। এখানে যদি একটা সাউন্ডের ব্যবস্থা থাকতো তাইলে বিচার প্রার্থীগণ সুন্দর করে বসে তারা অপেক্ষা করতে পারতো আর কি। এখানে কোনো বসার কোনো একটা প্লেসই না, যেন শত শত মানুষ দাঁড়া আছে, একটা বসার কোনো ভিতরও নাই বাইরেও নাই। আইনজীবীরা জানায়, এজলাস সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার 6টি উপজেলা থেকে আসা লক্ষাধিক মানুষ। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। আমরা যারা আইনজীবী তারা কিন্তু অনেক ভুক্তভোগী। এই গরম বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে আমাদের একটা
যেতে অনেক কষ্ট হয়। তারপরে আপনার আসামিরা মানে কোর্টের দরজার সামনে ভিড় করে, কিন্তু আমরা ফাইল টাইল নিয়ে আসি এক কোর্ট থেকে আরেক কোর্টে যেতে পারি না। বিচারক সহ উকিল এবং বিচারপতি সবারই খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়। আর আইনজীবী সমিতি জানায় 8টি এজলাসের দরকার হলেও টিন শেডের রুমের 4টি এজলাসে বিচার কার্য চলছে। ফলে নারী পুরুষ আইনজীবীরা বসা তো দূরের কথা, দাঁড়িয়েও থাকতে পারছে না এজলাসে। 8টা এজলাসের দরকার কমপক্ষে টায়াল সহ। এখানে আছে 4টা, টিন শেডের মধ্যে 4টা ছোট ছোট ঘরের মধ্যে 4টা এজলাস করছে। আইনজীবীদের জন্য একটা মাত্র বেঞ্চ আছে, আইনজীবীরা দাঁড়ায় থাকে, মহিলা আইনজীবীরা এজলাসের ভিতরে প্রবেশ করতেই পারে না। জেলা গণপূর্ত অফিস জানায় ভবনের স্থান নির্ধারণ করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্ক ফোর্সের কাছে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদনের পর মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমেই দ্রুত 100 কোটি টাকা ব্যয়ে 10 তলা আধুনিক ভবন নির্মাণ করা হবে। যে জায়গাটা আমরা নির্ধারণ করেছি, এটা ডিজিটাল সার্ভে সম্পন্ন করেছি এবং জায়গাটা অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্ক ফোর্স কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। যদি জায়গাটা আমরা অনুমোদন পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপিত হবে এবং যদি আমরা অনুমোদন পাই, আমরা খুব দ্রুতই ফিল্ডে কাজ শুরু করতে পারব। জনদুর্ভোগ কমাতে দ্রুত ভবন নির্মাণের দাবি আইনজীবী সহ বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। যারা নির্বাচন পেছাতে চায় তারা 5 অগস্টের গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বিএনপি বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথাই বলতেন। এ সরকার আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। ভোট ব্যবস্থাকে যারা যত বেশি পিছিয়ে দিতে চায়, আমরা বলবো তারা 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সাথে তারা বেইমানি করবে। আমরা চাই গণ অভ্যুত্থানের চেতনায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা গণতন্ত্রে ফিরতে চাই। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শনিবার দুপুরে পঞ্চগড়ের মুক্ত মঞ্চে আয়োজিত সভায় তিনি একথা বলেন। নুরুল হক আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন ঘটেনি, এদেশের ভারতীয় আগ্রাসনের পতনও হয়েছে। বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এ সময় বাংলাদেশের রাজনীতিতে আর আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। সিলেটে বিজিবির অভিযানে প্রায় 6 কোটি টাকার চোরাচালানের মালামাল আটক করা হয়েছে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি। জব্দ পণ্যের অধিকাংশই প্রসাধনী, এছাড়া শাড়ি, লেহেঙ্গা সহ বিভিন্ন সামগ্রীও ছিল। এ সময় চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত 3টি ট্রাক এবং পিকআপ ভ্যান আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ মালামালের আনুমানিক মূল্য প্রায় 6 কোটি টাকা। নওগাঁয় দুদিনে আলাদা অভিযানে 31 মেট্রিক টন খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে রানীনগর উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় আমজাদ মণ্ডলের মার্কেটের 2টি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়। দ্রুতই তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
গাজীপুরের শ্রীপুর বনভূমি জবরদখল করে গড়ে তোলা ৫৬টি অবৈধ বসতবাড়ি স্থাপনা গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। শনিবার সকাল ৭:৩০টার থেকে শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামাইর বিটের তেলিহাটি ইউনিয়নের তালতলি, পেলাইদ এবং সাইটালিয়া গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ। তিনি জানান, পর্যায়ক্রমে সব ভেঙে গুড়িয়ে দিয়ে বনভূমি জবরদখল মুক্ত করা হবে। অভিযানে সহযোগিতা করেছে প্রায় ৪ শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। উদ্ধার করা হয়েছে ২০ কোটি টাকার বনভূমি। মতো বনভূমি উদ্ধার করার পরিকল্পনা আমরা করেছি এবং উদ্ধার করা হবে। একই সাথে যেটির বাজার মূল্য প্রায় আনুমানিক ২০ কোটি টাকার মতো। সকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, পুলিশ এবং বন বিভাগ, একই সাথে উপজেলা প্রশাসন থেকে আমাদের সম্মানিত ইউনো মহোদয় সবার নেতৃত্বে আমরা এই অভিযানটা পরিচালনা করছি। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, অভিযান কেমন চলছে? আপনি যেমনটা বলছিলেন আপনি জানেন যে সকাল ৭টা থেকে কিন্তু আপনার শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে কিন্তু যে সরকারি অর্থাৎ ৫ তারিখের পরে যে অবৈধভাবে মানে সরকারের যে দুর্বলতা, প্রশাসনের সেই সুযোগটি নিয়ে কিন্তু অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। বেশ কিছু অবৈধ স্থাপনা কিন্তু গড়ে উঠেছিল এই সমস্ত জায়গায়। তো সকাল থেকে কিন্তু শ্রীপুর যে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, অর্থাৎ সদর উপজেলার যে আপনার ইউনো রয়েছেন নির্বাহী কর্মকর্তা, ওনার নেতৃত্বে সেনাবাহিনী এবং র্যাব, পুলিশের যৌথ বাহিনীর উদ্যোগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু সেই অভিযান কিন্তু চলছে। আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু বিশাল কিন্তু লোক সমাগম নিয়ে সেনাবাহিনীর নেতৃত্বেও কিন্তু এই অভিযানে অংশ নেওয়ার পরে কিন্তু আপনারা জানেন যে এই বন বিভাগের কিন্তু প্রায় ২৫ কোটি টাকার মতন কিন্তু সম্পদ উদ্ধার হয়েছে এবং এছাড়া বিশ্বের প্রায় ৭০টার মতন বাড়িঘর কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মাটির সাথে কিন্তু মিশিয়ে দেওয়া হয়েছে। তো ফরেস্ট বিভাগ বলছেন যে এগুলা ৫ তারিখের যে সুযোগ নিয়ে, অর্থাৎ ৫ তারিখের পর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো কিন্তু আপনার এই সমস্ত অবৈধ স্থাপনা কিন্তু আশপাশে গ্রামগুলোতে গড়ে উঠেছে। এর ফলেই কিন্তু আপনার এই বসত ভিটা বাড়িঘর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থাপনা যে রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু গুড়িয়ে দিয়েছে। সারাদিনই কিন্তু এই অভিযান অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার এখানে যে এসকেভেটর দিয়ে কিন্তু এলাকার বিভিন্ন বাড়িঘরগুলো কিন্তু আপনার সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু আরো ৫ দিন আগে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু তারা আপনার কাগজে মানে আপনার প্রতিটি বাড়িতে বাড়িতে কিন্তু মাইকিং করেও কিন্তু বাসাবাড়ি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে আজকে সকাল ৭টা থেকে কিন্তু যৌথ বাহিনীর যে একটি অভিযান, সেই অভিযানে কিন্তু আপনার বেশ কিছু স্থাপনা, সেনাবাহিনী সহ বেশ কিছু যে বাহিনীর যে স্থাপনা কিন্তু উচ্ছেদ চলছে এবং এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেনাবাহিনী সহ র্যাবের সদস্য দেখতে পাচ্ছি, বিজিপি এবং ফরেস্ট বিভাগের লোকজন কিন্তু রয়েছে। তারা কিন্তু সকাল থেকে নিরলসভাবে কাজ করছে এবং এই উচ্ছেদ অভিযানে কিন্তু তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এসকেভেটর নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়ে কিন্তু তারা কিন্তু সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তায় তারা আরেকটি স্পটে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন। তো আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু আপনার সেই বনভূমি উদ্ধারের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আপনারা এখন কিন্তু আরেকটি স্পটে যাবে এরকমটাই কিন্তু বলেছেন যে এখানে কিন্তু শ্রীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু আপনার অর্থাৎ ইউনোর নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে। পাশাপাশি আমরা সেনাবাহিনী, র্যাব এবং বিজিপিও দেখেছি এই অভিযানে শরীক হওয়ার জন্য। কিন্তু সর্বমোট এখানে কিন্তু প্রায় ২০ কোটি টাকার উপর অর্থাৎ ২৫ কোটি টাকার বনভূমি উদ্ধার এবং ৭০টির মতন বাড়িঘর কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ছিল আমার কাছে শ্রীপুর ইউনিয়ন তেলিহাটি ইউনিয়নের থেকে সর্বশেষ। নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, অবৈধ উচ্ছেদ অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।
এদিকে চাঁদপুরে সড়কের পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। শনিবার দিনব্যাপী বাবুরহাট এলাকায় এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা পরিষদের কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক বিভাগ এবং জেলা পরিষদের জায়গায় লিজকৃত যেসব স্থাপনা ছিল তা ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। 4 মাস আগে ব্যবসার প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল, তা না মানায় এই অভিযান। পর্যায়ক্রমে অন্য স্থানেও উচ্ছেদ অভিযান চালানো হবে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ডাকাতদের ছোড়া গুলিতে আহত হয়েছেন শহীদুল ইসলাম সাইম নামে এক সেনা সদস্য। জানা যায়, শুক্রবার মধ্যরাতে গাউসিয়া গ্রোসারির দোকানে 4 জন মুখোশধারী সশস্ত্র ডাকাত হামলা চালায় এবং টাকা ও মালামাল লুট করে। পরে দোকানের সিসি ক্যামেরায় ঘটনাটি দেখে সাইম দৌড়ে দোকানে গেলে ডাকাতরা তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কুমিল্লা কোতোয়ালি থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত নগরীর রানীদিঘির পাড়, তালপুকুর পাড় এবং আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়ায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মারাত্মক দূষণে অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী। আগে যে নদীর পানি স্থানীয়রা বাসার কাজের পাশাপাশি পান করত, সেই নদী এখন দূষণে রং হারিয়ে ফেলেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, দূষণ রোধে দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের, আর অধিদপ্তরের দাবি দূষণ রোধে তারা কাজ করে যাচ্ছেন। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। একসময় প্রবল খরস্রোতায় বয়ে চলা ধলেশ্বরী নদীর বর্তমানে দূষণের কারণে এখন মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। নদীর পানি এখন পচে গিয়ে কালচে রং ধারণ করেছে এবং চারদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। মীর কাদিম নৌবন্দর থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত এই অংশটি সবচেয়ে বেশি দূষণের শিকার। শহরের কঠিন বর্জ্য ও ড্রেনের অপরিশোধিত পানি সরাসরি নদীতে পতিত হচ্ছে। এছাড়া নদীর দুপাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ছোট বড় শিল্প কারখানার অপরিশোধিত পানি নামছে নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। পানি এখন এতটাই বিষাক্ত হয়েছে, মানুষ কিন্তু নিজের থালা বাসন তো এখানে ধুতে আসবে না। ধলেশ্বরী নদী আজকে দূষিত হয়ে একেবারে পানি কালো হয়ে যাচ্ছে। তা আমাদের ধলেশ্বরী নদী বাঁচলে আমাদের দেশ বাঁচবে। এই নদীর পানি এখন বুড়িগঙ্গা নদীর চাইতেও খারাপ অবস্থা। কলকারখানার যেই রাসায়নিক পদার্থ বা এগুলা নদীর সাথে মিলিত হওয়ার পরে তো এখন এই পানিতে গোসল করার মতো পরিবেশ আর নাই। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর সীমানা রক্ষা তাদের কাজ, কিন্তু দূষণ রোধের দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। তবে পরিবেশ অধিদপ্তর জানায়, শিল্প কারখানায় ইটিভি ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত নজরদারির পাশাপাশি জরিমানা করা হচ্ছে। মুন্সিগঞ্জ এলাকার ভিতর যে প্রতিষ্ঠানগুলো আছে, মদিনা, আইডিয়াল বা বর্ণালী, এই 3টা ডাইং কারখানা এখানে আছে। এই প্রতিষ্ঠানগুলি ইটিপি আছে এবং তারা যথাযথ ইটিপি পরিচালনা করছে কিনা আমরা নিয়মিত মনিটরিং করে। নদী দূষণের ক্ষেত্রে দূষণটা তো আসলে সাধারণ মানুষ আমরা সবাই মিলে করি, এটা পরিবেশের আওতায় পর্যায়ে চলে যায়। ফলের ক্ষেত্রে আমাদের যদি একভুক্ত কোনো জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত থাকলে বা অন্য যে কোনো কারণে যদি দখল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দখলমুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা নিয়ে থাকি। শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে ধলেশ্বরী নদী রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ছোট ফেনীর নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে কাফনে কাপড় পরে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেল মুছাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে জনতা বাজারে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, ছোট ফেনী নদীর ওপর নির্মিত মুছাপুর 23 ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এতে লোনা পানি ঢুকে এই অঞ্চলে 1,30,000 হেক্টর জমির ফসল ফলানো যাচ্ছে না।
এছাড়া আশেপাশের শত শত বাড়িঘর, ফসলি জমি ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ছাত্রলীগের বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার সকালে পরিবহন চত্বর থেকে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, পরে সমাবেশে মিলিত হয়। বক্তারা অভিযোগ করেন, হাসিনা সরকার পালিয়ে যাবার এত সময় অতিবাহিত হলেও ছাত্রলীগের বিচার নিশ্চিত করা হয়নি। সম্প্রতি ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাঘুরি করছে এবং পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বাইশ দফা দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান ধর্মঘট করছে কুষ্টিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শ্রমিকরা। সরকারি নির্দেশনা অমান্য এবং শ্রম আইনের ৪৫ ধারা উপধারা লঙ্ঘন করায় তাদের এই ধর্মঘট। শহরের চৌরহাস এলাকায় বিএটির প্রধান কারখানার সামনে মৌসুমী শ্রমিকরা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শ্রমিকরা। আমাদের দাবি হচ্ছে আমাদের এক নিয়োগপত্রের মধ্যে আনতে হবে, আর চাকরির যে মূল শর্ত প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি এবং কোম্পানির যে একটা প্র্যাকটিস আছে মাল্টিন্যাশনাল কোম্পানির লভ্যাংশ, আমাদেরকে সেই লভ্যাংশ থেকে বঞ্চিত করা হয়েছে এবং আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বারবার বলা হয়েছে যে আইনে আমরা পাই না। আইনের বাইরে কোনো চাওয়া পাওয়া নাই। এটার প্রমাণ কি? সচিবালয় থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা এই আইনের আলোকে দেওয়া হয়েছে, কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো সব মেনে নেন। কোম্পানিকে সে সকল ন্যায্য মেনে নিতে আমরা অনুরোধ করছি এবং আমরা শ্রমিক, আমরা কি জন্য রাস্তায় নামবো? আমরা মেশিন চালাবো। নেত্রকোনার মদন উপজেলার ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনা এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মূল দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে এলাকাবাসী। সহকর্মী জিয়াউর রহমানের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। নেত্রকোনার মদন উপজেলার আকাশী গ্রামে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে গত 12 এপ্রিল আমিনুল ইসলাম ও ফারুক সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় অনেকেই। গুরুতর আহত ইমাম হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ইমাম হোসেনের মৃত্যু ঘিরে অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। গরু, বহি, হিরি, টাং টুং ওকরে যত আছে না মানে কিস্তা নাই লাগা পর্যন্ত সুনের কোট্টাটা নাই গিয়া জেনে হরে আমি আট করবে দিয়ে আমার জি নাই হুত নাই মাটি কাটিয়া দেশে দেশে বেটা মাটি কাটিয়া দেশে দেশে আনিয়া জমাইছিলাম। লোহার একটা চেনি, দুটি চেইন আছিল, কানের একজোর হোলা আছিল, এই 1.5 লাখ টাকা আছিল, কাউলা পত্র সব লয়ে গেছে আরেক গত্ত। অভিযোগের তীর হত্যা মামলার বাদী আমিনুল ইসলামের দিকেই, তবে তিনি দায় অস্বীকার করেছেন। 3 জন রোগী নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরে আমার ভাই এখানে ইন্তেকাল করে। তারপরে আমি শুনলাম ওখান থেকেই যে লুটপাট হচ্ছে কিছু। তাহলে আমি ওই জায়গায় ছিলাম, আমার সাথে আমার লোকজন অনেক ছিল, কে বা কাহারা এই কাজটা করছে এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। এদিকে বিষয়টি খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মদন থানার ওসি। আকাশীতে খুনের ঘটনার পর আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক সংবাদ পেয়ে যাই। যাওয়ার পর ওই জায়গায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই এবং আমরা এই ঘটনাস্থলে পৌঁছার আগে কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা যাওয়ার পর আর কোনো বাড়িঘর ভাঙচুর হয়নি। ছোট একটি ভুল বোঝাবুঝি থেকে প্রাণহানি সহ কয়েকটি পরিবার হয়ে গেল সর্বশান্ত। তাই প্রকৃত দোষীদের বিচার চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরে ফুলবাড়িতে বসেছে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা। এ মেলার মূল আকর্ষণই হলো ঘোড়দৌড় এবং ঘোড়া কেনা বেচা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, মেলায় দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? এই মুহূর্তে কি কি আয়োজন চলছে? জি বিপাশা, আপনি যেমনটি বললেন যে দিনাজপুরের সবচেয়ে বড় ঘোড়ার মেলা আমাদের ফুলবাড়ি উপজেলায় মেলাবাড়িতে অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর 13ই বৈশাখ এই মেলাটি ছাপা বের হয় এবং ছাপা বের হওয়ার পর 7 দিন যাবৎ এই মেলা ঘোড়া কেনাবেচা করে এবং ঘোড়া কেনাবেচাকে কেন্দ্র করে এখানে ঘোড়দৌড় তৈরি হয়। ঘোড়দৌড়ের মধ্য দিয়ে ক্রেতারা কিন্তু তাদের যে
ঘোড়া পছন্দের ঘোড়াটি তারা কিন্তু ক্রয় করেন। তো এই কারণেই মেলাটাতে মূল আকর্ষণ থাকে ঘোড়া দৌড়, এবং এর পাশাপাশি এখানে ঘোড়া দৌড় দেখার জন্য এই এলাকার বিভিন্ন অঞ্চল থেকে লোকজন কিন্তু ভিড় জমান, এতে করে এখানে একটি মেলার রূপ নেয়। এই মেলাটিতে সব ধরনের মানুষই এখানে উপস্থিত থাকে, সে কারণে মেলাতে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা থাকে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ঘোড়াগুলো আসলে কি কি ধরনের ঘোড়া এখানে থাকেন। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়াগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে এখানে সেটা বিক্রয়ের জন্য রাখা হয়, এবং এই মাঠে কিন্তু সেটা ঘোড়ার দৌড় দেখানো হয়। দেখার পরেই ক্রেতারা পছন্দ করে। আপনারা দেখাতে চেষ্টা করবো যে প্রচুর পরিমাণে দর্শক কিন্তু এটা দেখার জন্য এখানে ভিড় করছে, এবং বিভিন্ন বয়সের লোকজন কিন্তু এখানে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঘোড়াগুলো না আসলে বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে ঘোড়া বিক্রেতারা কিন্তু এখানে ঘোড়া নিয়ে আসেন, এবং সেখান থেকে নিয়ে এসে এইখানে বিক্রয়ের জন্য নিয়ে আসেন। এবং এই মেলাটা ঐতিহ্যবাহী মেলা, প্রায় 200 বছর ধরে এখানেই হয়ে আসছে। তো এই ছিল দিনাজপুর থেকে ঘোড়ার মেলার বিস্তারিত। রশিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা, সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রশিদ। বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার কৃষকরা। হাওড় অঞ্চলে প্রায় 76 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, চলতি মৌসুমে কৃষকরা কেমন ফলন আশা করছেন আমাদেরকে জানাবেন। বিপাশা, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনার যে হাওড় অঞ্চলের কৃষকরা রয়েছেন, বিশেষ করে জানেন যে এটি একটি হাওড় প্রধান জেলা। এখানে কিন্তু বুরু ধান এই জেলার কৃষকদের একটি প্রধান ফসল। এই ফসলের মধ্য দিয়ে কিন্তু তারা সারা বছরের যে খাদ্য মজুত করেন, এবং শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ সবকিছুই কিন্তু নির্ভর করে এই বুরু ধানের উপর। তো এই বছর আমরা কৃষকদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে তারা কিন্তু ফলন তাদের বেশ ভালো হয়েছে, এবং যে বাজার মূল্য রয়েছে ধানের, তাতেও তারা বেশ খুশি। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে জেলার মদন উপজেলার একটি হাওর। এই হাওর এলাকায় কিন্তু মোটামুটি যে নিচু এলাকার যে জমি জমাগুলো ছিল, সেই জমির ধান কিন্তু 76% কাটা হয়ে গেছে বলে আমাদের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র থেকে কিন্তু জানানো হয়েছে। এবং আমি আরেকটি বিষয় বলি যে জেলার যে পুরো জেলার উঁচু জমির যে ধান রয়েছে, সেসব ধান কিন্তু ধীরে ধীরে কাটা শুরু হয়েছে। এবং বিশেষ করে হাওর উপজেলা রয়েছে 3টি, এর মধ্যে মোহনগঞ্জ, কালিয়াজুড়ি এবং মদনের ধান কাটা কিন্তু প্রায় 90%-রও বেশি হয়ে গেছে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি কর্মকর্তা আছেন, তিনি আমাকে জানিয়েছেন যে এই যে নেত্রকোনার যে হাওড়া অঞ্চলের যে ধান কাটা, তা মোটামুটি শেষের পথে। যদি সামনের কয়েকটা দিন যদি তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি দেখা না দেয়, তাহলে কিন্তু এই জেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আপনার 12,63,000 মেট্রিক টনের মতো, যা তারা উৎপাদন করতে পারবেন বলে আমাদেরকে কৃষি সম্প্রসারণ দপ্তর কিন্তু জানিয়েছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার যে হাওড় অঞ্চলের কৃষকরা যে ব্যস্ত সময় পার করছেন বুরু ধান কাটা নিয়ে, তার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে জিয়াউর রহমান। দর্শক, হাওড় অঞ্চলে বোরো ধান কাটার ব্যস্ত সময়ে পার করার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। টাঙ্গাইলে চলছে 3 দিন ব্যাপী জামাই মেলা। খাবারের দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা এবং প্রসাধনী দোকানের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতা সমাগমে মুখর মেলা প্রাঙ্গণ। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। শুক্রবার সকাল থেকে রসুলপুরে শুরু হয়েছে জামাই মেলা। সনাতন পঞ্জিকা অনুসারে প্রতি বছর 11 থেকে 13 বৈশাখ 3 দিন ব্যাপী এই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত 30 গ্রামের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। এছাড়া টাঙ্গাইল ছাড়াও বিভিন্ন জেলার ব্যবসায়ীরা মেলায় অংশ নিয়েছেন। বৈশাখের ভ্যাপসা গরমের মাঝেও মেলায় হাজারো মানুষের ঢল নেমেছে। কেউ ঘুরছেন, আবার কেউ বিভিন্ন পণ্য কিনছেন। 150 বছর যাবৎ এই রসুলপুর বাসিরান্নাসা হাই স্কুল মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এটি বৈশাখী মেলা হলেও জামাই মেলা হিসেবে পরিচিত। কিছু কাঁকড়া কিনেছি আর কিছু ক্লিপ, এইসব মোটামুটি ভালোই লাগছে। এটা অন্য মেলার থেকে একটু বরাবরই বেশি ভালো লাগে। ব্যবসায়ীরা বলছেন দর্শনার্থীদের ভিড় থাকায় বেচা কেনাও জমজমাট। মেলা প্রতি বছর আসি, আমরা হামিদপুর কালিয়া থেকে আসছি। বেচা কিনি ভালো। এই মেলা 3 দিন আমরা মেলা করি। এই শাহ, জাকরি, বিন্দি এইসব বেচা কিনি করি।
এলাকার মানুষ সবাই কাছে ভালো বেচেন না ভাই আলহামদুলিল্লাহ। মেলা সফল করতে সব প্রস্তুতি রয়েছে আয়োজক কমিটির, নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা। মাঠে প্রায় 200 ছেলে পেলে আছে, আমাদের ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছে, আমাদের গ্রাম পুলিশ আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আমাদের বিভিন্ন টিম, থানা এবং আমাদের পাড়ির টিম মাঠে কাজ করছে। 150 বছরের পুরাতন ঐতিহ্য জামাই মেলা। এই জামাই মেলায় আমাদের পক্ষ থেকে প্রায় 10 জন পুলিশ দেওয়া হয়েছে এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। মেলার 3 দিনে 2 কোটি টাকার উপরে বাণিজ্য হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।